শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে আপনি যখন কিছু বলতে যাবেন তখন জিয়াউর রহমান সম্পর্কে উনি এই বলেছেন সেই বলেছেন, আপনাকে আক্রমণ করবে। এরাই কিন্তু আবার বলছিল যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল বঙ্গবন্ধুকে ওরা দেবতার মতো বানিয়েছিল, এখন নিজেরা এবার এই কাজই করতেছে। সো আমরা রাজনৈতিক দলের নেতাদেরকে আমরা অবশ্যই সমালোচনা করার অধিকার রাখি। কেন রাখি? কারণ তারা আমাদেরকে শাসন করেছে। খালেদা জিয়া যখন দেশ চালিয়েছেন উনার একটা অবদান ছিল, জিয়াউর রহমানের একটা অবদান ছিল, আমার তো সবারই অবদান আছে। ইভেন জামাত সামনে ক্ষমতায় আসলে জামাতের অবদান হবে, হতে পারে, তবে জামাত ক্ষমতায় আসবে এটা আমার কাছে মনে হয় না। কারণ মানুষ যদি পাগল হয় জামাতকে হয়তো ভোট দিতে যাবে, কারণ এমন কোনো পরিস্থিতি তৈরি হয় নাই যে এই লিডারশিপকে রাষ্ট্র পরিচালনার জন্য ডেকে নেবে তারা, কারণ ওনারা ওটা প্রমাণ দিতে পারেন নাই। প্রথমত তারা জনগণের কাছে যেতে পারছেন না, একটা বাধা। 71% ওনারা মাফ চান না। দ্বিতীয়ত হচ্ছে যে ওনাদের সেই লিডারশিপ এখনও গড়ে ওঠে নাই যারা রাষ্ট্র পরিচালনা করবে। জামাতের স্বরাষ্ট্রমন্ত্রী কে হবে, জামাতের আপনি যদি বলেন অর্থমন্ত্রী কে হবে, জামাতের তথ্যমন্ত্রী কে হবে, আপনি খুঁজেন একটাও পাবেন না। জামাতের একটা পাইতে পারেন আইনমন্ত্রী কি হবে, সেটা পাবেন ওই যে শিশির মনিরের নাম আপনি বলতে পারবেন, তাও সে নির্বাচিত হয় নাই। এছাড়া তো জামাতের আপনি কোনো নেতা প্রধানমন্ত্রী কী হবেন সেটাও খুঁজে পাবেন না। ওকে, জামাত প্রসঙ্গ বারবার চলে আসছে, যেহেতু একটা প্রশ্ন আপনার জামাতের প্রতি টান আছে হয়তো, এই জন্য চলে না। অ্যাজ এ জার্নালিস্ট আই মাস্ট আস্ক কোশ্চেন টু ইউ, যে এটা হলে কি হবে, সেটা হলে কি হবে। আমি না করি নাই, আমি তো বলছি সব কথা বলতে আগ্রহী। মানে অ্যাজ এ স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স প্রত্যেকটা দলের প্রতি আমাদের টান থাকা উচিত, তা না হলে ওই দলটা নিয়ে আমার তো জানাশোনা হবে না। টান হওয়ার কিছু না, আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের সমালোচনা করব, আমাদের সমালোচনা করার অধিকার আছে। আমাদের এখানে মানুষের মধ্যে পারসেপশনের একটা ঝামেলা আছে। আমি যখন জামাত নেতা নিয়ে কথা বলছি, বা আমি যখন জিয়াউর রহমান সম্পর্কে কথা বলবো, আমি যখন বঙ্গবন্ধু সম্পর্কে কথা বলবো, আমি যখন গোলাম আজম সম্পর্কে কথা বলবো, তখন এটাতে খুঁজবে যে সমালোচনা যখন করব তখন এদেরকে দেবতা বানিয়ে তাদের কর্মীরা, তাদের সমর্থকরা আপনাকে এটাতে বাধা দেবে। যে এখন সেটা সৃষ্টি হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে আপনি যখন কিছু বলতে যাবেন তখন জিয়াউর রহমান সম্পর্কে উনি এই বলেছেন সেই বলেছেন, আপনাকে আক্রমণ করবে। এরাই কিন্তু আবার বলছিল যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল বঙ্গবন্ধুকে ওরা দেবতার মতো বানিয়েছিল, এখন নিজেরা এবার এই কাজই করতেছে। সো আমরা রাজনৈতিক দলের নেতাদেরকে আমরা অবশ্যই সমালোচনা করার অধিকার রাখি। কেন রাখি? কারণ তারা আমাদেরকে শাসন করেছে, তাদের শাসন ক্ষমতা আমরা দেখেছি। ইউনূস যখন আপনার প্রাইভেট পার্সন ছিল তখন তো আমি তার কোনো দিন সমালোচনা করিনি। ইউনূস তো একজন প্রাইভেট পার্সন, তাকে আমি সমালোচনা করব কেন? কিন্তু সে যখন আমার ভাগ্য নিয়ে নিয়ন্ত্রণ করছে, আমার ভাগ্য নিয়ে চিনিমিনি খেলছে, সে যখন রাষ্ট্র ক্ষমতায় এসেছে তখন তো সে আমার শাসক। আপনার শাসক এবং আপনাকে যে শাসন করতে চায়, দুইজনেরই একেবারে মানে একটা কী বলবো আমি, একটা জায়গা খুলে দেওয়ার আপনার অধিকার আছে। কারণ হচ্ছে যে এটা গ্রামার এবং সংবিধান আপনাকে এটা অ্যালাউ করে, কারণ সে আপনার শাসক হতে চায়। তো আপনার যে শাসক হতে চায়, আপনাকে যে শাসন করছে, তার ভুল ত্রুটিগুলো আপনাকে তুলে ধরতে হবে। কিন্তু আপনি আমার পারবেন না, আমাকে নিয়ে সেটা করা যাবে না। কেন যাবে না? কারণ আমি প্রাইভেট পার্সন, আপনারও আমি সেটা করতে পারবো না। রাইট ভাই, আপনি তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতি পর্যবেক্ষণ করছেন, অ্যাজ অ্যান অ্যানালিস্ট, অ্যাজ এ কলামিস্ট, অ্যাজ এ জার্নালিস্ট অ্যাজ ওয়েল। তো আপনার কাছে সব মিলে কি মনে হয় যে যখন যারা ক্ষমতায় থাকে না, বিরোধী দলে থাকে, কিংবা ক্ষমতায় যেতে চায়, তাদের একরকম স্লোগান থাকে, তারা একরকম ন্যারেটিভ তৈরির চেষ্টা করে। যেরকম বঙ্গবন্ধু স্বাধীনতার আগে তার একরকম রূপ ছিল, একরকম চরিত্র ছিল, যেটা স্বাধীনতার পর পাল্টে গেছে, যেটা অনেক যারা ইতিহাসবিদ তারা বলেন। আপনার কাছে কি মনে হয় কোনটা? ক্ষমতার চেয়ার, যেরকম বঙ্গবন্ধু যেরকম আগে উদ্যমী ছিলেন বা মানুষকে এক করে বাংলাদেশ স্বাধীন করলেন, কিন্তু স্বাধীনতার পর দেখা গেল তিনি সব পত্রিকা বন্ধ করে দিলেন কয়েকটি ছাড়া। নিজের দল আওয়ামী লীগকে পর্যন্ত উনি নিষিদ্ধ করে দিলেন, বাকশাল কায়েম করলেন, অন্যান্য দলকে তো দমন করা হলোই। এটা হুমায়ুন আজাদ বোধহয় একটা ভালো কথা বলেছে, যে বাঙালি যে স্বভাব, যে জন্য আন্দোলন করলো, যে কজগুলোর জন্য, সেটা জয়ী হয়ে ক্ষমতা আসলো, আর ক্ষমতা এসে আবার ভুলে যায় যে কী জন্য আন্দোলন করছিল। তো সেরকম আমরা যে স্বাধীনতার যুদ্ধ করলাম, কী জন্য আমরা যুদ্ধ করলাম, সেখানেও তো আমরা বৈষম্য বিরোধী একটা সমাজ চেয়েছিলাম, গণতন্ত্র চেয়েছিলাম। সেটা সংকট দেখা দিল পরপরেই বঙ্গবন্ধু শাসন আমলে।
হতে পারে সেখানে তার স্বাধীনতা বিরোধীরা, হতে পারে সেখানে জাসদের রাজনৈতিক কার্যক্রম ঠিক ছিল না, কিন্তু এটাও তো ছিল যে বিরোধী দলকে বিরোধী মতকে দমন করার প্রচেষ্টা সেখানে ছিল। সো একই যদি আপনি দেখেন সব কয়টা শাসকই আপনার ভোটের আগে এমন এমন সব প্রতিশ্রুতি দিবে, কথা বলবে, আর ভোট যখন ক্ষমতায় যাবে তারা তখন ভুলে যায়। আর আমাদের যেটা কি হয়, আরেকটা জিনিস 90-এর পর থেকে আমরা যেটা আবার দেখে আসতেছি, এখানে দেখি যে আমার রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে তখন আমি দেদারসে লুটপাট করার সুযোগ পাই এবং বাইরে টাকা পাট করে ওইখানে আরেকটা বাড়ি মানে ইয়ে করে থাকে। আমি দুদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমার দুদিন আগে মানে এটা 2022 সালের স্ট্যাটাস, আমি সবার কাছে শেয়ার করছিলাম। সেটা যদি আপনাকে যদি হুবহু শোনায় তাহলে আপনি বুঝবেন যে কি পরিস্থিতিতে বাংলাদেশ আসলে কিভাবে আগায়। সেটা হচ্ছে যে আপনি যখন ক্ষমতায় থাকেন আপনার আচরণ হয় একটা, আপনি যদি ক্ষমতা হারাই যান তখন আপনার আচরণ হচ্ছে আরেকটা। যে 12ই আগস্ট 2022 আমি লিখেছিলাম যে 4 বছর আগে, যে কিছু লোকের জন্য দেশটা সত্যি বেহেশতের মতো। এটা আমি লিখছিলাম যে আসলে ওই সময় আমাদের একজন মন্ত্রী বলছিল বাংলাদেশ একটা বেহেশত এবং বাংলাদেশের মতো আর অন্য কোনো দেশ এরকম আর নাই। এটা তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বলছিলেন। আমি ওইটারও খোঁচা দিয়ে লিখছিলাম ওইটা, যে কিছু লোকের জন্য দেশটা সত্যি বেহেশতের মতো। সরকার পরিবর্তন হলে এরা এই বেহেশত ছেড়ে বিদেশি বেহেশতে চলে যায়, শুধু নিজেদের সরকার আসলে আবার দেশি বেহেশতে ফেরত আসে। আমজনতা কখনো বেহেশতে দেখা পায় না, তারা এক জাহান্নাম থেকে আরেক জাহান্নামে নিক্ষিপ্ত হয়। দুর্দান্ত পোস্ট। হ্যাঁ, এটাই একদম আমি দিয়ে রাখছি, যেটা কেউ যদি আমার ওয়ালে যায় লিঙ্ক সহ পাবে। না, এটা আমরা নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব। এখন ঘটনা হচ্ছে যে, কিন্তু এটা কি ক্ষমতার চেয়ারের সমস্যা? মানে ধরেন আজকের আপনি আনিস আলমগীর, চরিত্র এটা আজকের আপনি আনিস আলমগীর, আপনাকে যদি বিএনপি গভর্নমেন্ট মনে করে যে আপনাকে ফরেন সেক্রেটারি অথবা একজন মিনিস্টার করে দিল টেকনোক্র্যাট, তা আপনিও কি চেঞ্জ হয়ে যাবেন? এটি নির্ভর করছে যে ওই এনভায়রনমেন্ট। আমি ব্যক্তিগতভাবে হব না, এবং আমাকে আপনি যেগুলো বলতেছেন তারাও আমার করার কিছু চান্স নাই, কিন্তু আমি মনে করি যে আমি হব না। কিন্তু আমার হওয়া না হওয়া তো বিষয় না, বিষয়টা হচ্ছে একটা সার্বিক বিষয়। আমার একক পারফরমেন্স তো এখানে খুব নগণ্য। তখন বিষয়টা হচ্ছে মাথা কি চাচ্ছে, রাষ্ট্রের সরকারের মাথা তখন কি চায়। সরকারের টেন্ডেন্সি যদি এটা হয় যে আমরা যখন ক্ষমতায় যাব তখন আমরাই খাবো এবং আমরাই তখন চলবো, বিরোধী মত বলে কিছু নাই। এখন যেটা দেখেন না, আপনি সরকার তারেক রহমানের আমি একটু প্রশংসা করবো। এখানে অনেকে বলবো যে আপনি তাহলে ইয়ে করতেছেন, এটা কি বলবেন, মানে আওয়ামী ঘিসা সাংবাদিক হয়ে তারেক রহমানের প্রশংসা করছেন, তেলাচ্ছেন আপনি, ক্ষমতায় থাকে যারা তাদেরকে তেলান। ওই দিন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মানে সালাউদ্দিন সাহেব একটা অনুষ্ঠানে গিয়েছিলেন, আমিও গিয়েছিলাম। সেটা আমাদের একটা অনুষ্ঠান, চিটং জার্নালিস্টদের। সেখানে তিনি বললেন যে আমরা কিন্তু ভিন্ন মত নিতে চাই, আমরা ভিন্ন মত শুনতে চাই। আমাদের প্রধানমন্ত্রী যিনি আছেন তিনিও সেটা চান, এবং তার প্রমাণ হচ্ছে আনিস আলমগীর। এই যে আনিস আলমগীর, উনি যখন জেলে ছিলেন, জেল থেকে বের হলেন, ওনার সাথে কথা বললেন, ওনার মতামত নিয়েছেন, উনি কি চান, আমরা কি চাই, ইয়ে করেছেন। কিন্তু এই যে জিনিসটা উনি এখানে বললেন, এবং আমরা ওখানে যে ইয়ে করলাম, ডিনার করলাম একসাথে আমাদের ডিনারের ছবিটা কেন গেল সেটা নিয়ে সমালোচনা হচ্ছে। সেই যে ডিনারে বসেও উনি আমাকে বলতেছিলেন, দেখেন আমাদের মধ্যে পরিবর্তন কেন হচ্ছে না। মানে সালাউদ্দিন সাহেব এবং আপনি কাছাকাছি ছিলেন, কাছাকাছি না, পাশাপাশি বসে ডিনারে অংশ নিয়েছিলাম। তো উনি আমাদের প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করলেন যে উনি হচ্ছেন কমপ্লিট ভিন্ন মানুষ, যে 17 বছর একটা দেশে, এমন একটা সভ্য দেশে কাটিয়ে এসছেন। উনি যে সমস্ত কথাবার্তা বলেন এবং এগুলাতে এই দেশে চলে না অনেক জায়গায়, এবং উনি যে এই স্পিরিটে যেতে চাচ্ছেন সেটা আমাদের অন্যরা এটা মানতে পারছে না। এই যে সালাউদ্দিন ভাই আমাকে নিয়ে ডিনার করলেন, কিংবা তারেক রহমান আমাকে ফোন করলেন, এটা তার লোকদের তো তার অন্য লোক যারা মেনে নিচ্ছে না, তাদের এটা ভালো লাগছে না। আপনি কি ডিরেক্টলি ফোন দিয়েছিলেন তারেক রহমান? হ্যাঁ, দিয়েছেন। তো এটা ওদের ভালো লাগছে না, কারণ তারা চায় ওই সমাজ যেখানে ভিন্ন মতের কোনো দাম থাকবে না।